স্বাগত ল অ্যান্ড লাইফে। আপনাদের সাথে আছি নুর আফসার। সুপ্রিয় দর্শক, ল অ্যান্ড লাইফ মূলত একটি আইনি সমস্যা সমাধানের আলোচনামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা মতামত পাঠাতে পারেন, প্রশ্ন পাঠাতে পারেন। তবে আমরা নিয়মিত এই অনুষ্ঠানে দুটি অনুরোধ করে থাকি। প্রথমত, এই অনুষ্ঠানের আলোচনামূলক অনুষ্ঠানটি প্রাথমিক গাইডলাইন, অবশ্যই কোনো কনক্লুসিভ অ্যাডভাইজের জন্য, সুনির্দিষ্ট পরামর্শের জন্য অবশ্যই আপনার নিকটস্থ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন। এবং দ্বিতীয়ত, যে কোনো প্রশ্ন মতামত পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে টিভি ভলিউম কমিয়ে সহজে প্রশ্নটি করবেন সংক্ষেপে। আমরা সরাসরি চলে যাব আমাদের নিয়মিত অতিথি, বিলেটের অত্যন্ত সুপরিচিত ব্যারিস্টার সায়েম খন্দকারের কাছে। স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ এবং আমাদের সমস্ত দর্শক যারা দেখছেন আজকের অনুষ্ঠান, আপনাদের সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে। ধন্যবাদ ব্যারিস্টার সায়েম ভাই। আমরা বরাবরের মতো সবসময় শুরু করি আপডেটস দিয়ে, যে প্রতি সপ্তাহে কি পরিবর্তনগুলো হচ্ছে। বিশেষ করে কোভিড-19 সিচুয়েশনে আমরা এখন একটা লকডাউন সিচুয়েশনের মধ্যে আছে সবাই, কোথাও টিয়ার 4, কোথাও 3, কোথাও 2। কিন্তু এই সিচুয়েশনে ইমিগ্রেশন রুলে কি কি পরিবর্তনগুলো আসছে, ব্যারিস্টার সায়েম ভাই যদি আপনি সংক্ষেপে আমাদের দর্শকদের। ধন্যবাদ। আপনি খুব ভালো একটি জায়গায় আপনি প্রশ্ন উত্থাপন করেছেন এবং প্রসঙ্গের অবতারণা করেছেন। জি, আসলে হোম অফিসের গত 16ই ডিসেম্বরে কিন্তু কোভিড গাইডেন্সের একটা আপডেট এসেছে। জি, সেখানে হোম অফিস বেশ কিছু বিষয়ে পরিষ্কার করেছে তাদের অবস্থানগুলো, এবং সেখানে কিন্তু খুব মানবিকভাবেই হোম অফিস সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে, বা যারা আসলে অ্যাপ্লিকেশান করেছেন বা অপেক্ষা করছেন, তাদের সমস্ত বিষয়কে তারা খুব মানবিকভাবেই দেখার চেষ্টা করেছে। এটি হচ্ছে একটা ওভারঅল কথা। তো যদি সুনির্দিষ্ট আমরা কথায় আসি, তাহলে প্রথম যেটি এখানে কোভিড গাইডেন্সের মধ্যে আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যারা ধরেন ভিজিট ভিসা এখানে এসেছে, এবং যারা হয়তো আপনার ধরেন যে 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে তার যদি ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, জি, এবং মেয়াদ শেষ হওয়ার পরে ডিউ টু কোভিড, যেহেতু আপনি যেটা খুব রাইটলি বললেন, নিউ ভ্যারিয়েন্ট, নিউ স্ট্রেইন অফ করোনা ভাইরাস আমাদের এখানে এসেছে ইংল্যান্ডে, অনেক দেশের সাথে কিন্তু ইংল্যান্ডের ফ্লাইটও বন্ধ হয়ে গেছে। তো সেটিকে মাথায় রেখে হোম অফিস বলছে, যদি কোনো ভিজিট ভিসার কোনো মানুষের ভিসা যদি আপনার 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে শেষ হয়ে যায়, আর যদি সে প্রমাণ করতে পারে যে কোভিড-19-এর কারণে কোনো ফ্লাইট নাই এবং সে কোনোভাবে তার নিজের দেশে ফিরতে পারছে না, তাহলে কিন্তু সে শুধু অনলাইনে একটা ইমেল করলেই হবে, তারা তাকে কিন্তু ভিসা এক্সটেনশন করে দিবে। এটাকে বলা হচ্ছে যে এক্সেপশনাল অ্যাসিওরেন্স ভিসা এক্সটেনশন, যেটা মানে ভেরি এক্সেপশনাল, অ্যাট দ্য সেম টাইম খুব হিউম্যান, মানবিক ব্যাপার আমি বলবো। যে এখানে কিন্তু আপনাকে একদম পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু সেভাবে ফিল আপ করা লাগছে না, শুধু আপনি কিছু ইনফরমেশন প্লাস আপনার যে ব্যাখ্যা উইথ সাম এভিডেন্স আপনি ইমেলটা করে দিলেই কিন্তু এক্সেপশনাল অ্যাসিওরেন্স যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে আপনার ভিসা কিন্তু এক্সটেন্ড হয়ে যাচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোন অ্যাড্রেসগুলো আমাদের ভিউয়ার্সরা ব্যবহার করতে পারে? এটার জন্য একটা স্পেসিফিক আপনার ইমেইলে আছে, এক্সেপশনাল অ্যাসিওরেন্স হোম অফিসের, এটা যে কেউ গুগল করলে পেয়ে যাবে, এক্সেপশনাল অ্যাসিওরেন্স নামে। হ্যাঁ, সো সেটাতে তারা ইমেল করে তাদের ভিসাটাকে এক্সটেন্ড করতে পারবে যদি তাদের ভিসাটা 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে এক্সপায়ার হয়। আর যদি সে প্রমাণ করতে পারে যে কোভিডের কারণে তার পক্ষে আসলে তার নিজের দেশে ফেরত যাওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। এটি হচ্ছে প্রথম যেটি আপনার কোভিড গাইডেন্স যদি আমরা পেয়েছি 16 ডিসেম্বরের, সেটির প্রথম একটি পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, নিশ্চয়ই আপনি এবং আমার দর্শকরা জানবেন যে আপনার 1 ডিসেম্বর থেকে কিন্তু টিয়ার 2, যেটা আগে টিয়ার 2 ছিল স্কিল ওয়ার্কার ভিসা, সেটার কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। এখন যদি 1 ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত কেউ স্কিল ওয়ার্কার বা ওয়ার্ক পারমিটের ভিসার অ্যাপ্লিকেশন করে দেন, আর যদি তিনি 3টি শর্ত পূরণ করেন, ওনার যদি কস্ট থাকে, কস্ট মানে হচ্ছে যে কনফার্মেশন অফ স্পন্সরশিপ লাইসেন্স, ওনার এমপ্লয়ার যদি ওনাকে কস্টটা দেয়, আর যদি উনি ওনার ভিসা ভ্যালিড থাকা অবস্থায় অ্যাপ্লিকেশনটি করেন, আর কসে যেই জবটি দেখানো হয়েছে উনি যদি সেই জবে শুরু করেন, তাহলে কিন্তু উনি ভিসা পাওয়ার আগে কিন্তু উনি কাজ শুরু করে দিতে পারবেন। আচ্ছা, হোম অফিস বলেছে যদি
জানুয়ারির 1 তারিখের আগে তার ভিসার অ্যাপ্লিকেশন করার পরও যদি কোনো তার আউটকাম না আসে, তাহলে কিন্তু সে আউটরাইট তার কাজ শুরু করে দিতে পারবে। আচ্ছা, মানে তাকে কিন্তু ভিসা প্রাপ্তির জন্য আউটকামের জন্য অপেক্ষা করা লাগছে না। এইটা একটা আমি বলবো বিশাল ব্যাপার। আচ্ছা, সো যেটা আমি প্রথমে বললাম যে খুব হিউম্যানলি কিন্তু তারা বিষয়গুলোকে এখানে ডিল করছে ডিউ টু কোভিড সিচুয়েশন, কোভিড সিচুয়েশনের কারণে। তো বাট আমি যেটা বললাম যে সেক্ষেত্রে 3টা জিনিস তো দেখাতে হবে। একটা হচ্ছে তার কস্ট যে সে পেয়েছে তার স্পন্সর বা তার এমপ্লয়ারের থেকে, সেটির প্রুফ লাগবে, এবং যেই কস্ট সে পেয়েছে সেই জবে সে আছে, অন্য কোনো জবে না, এবং সেই অ্যাপ্লিকেশনটা করেছে তার ভিসা থাকা অবস্থায়। এই 3 শর্ত পূরণ করলে তাকে কিন্তু ভিসা পাওয়ার আগেই সে কাজ শুরু করে দিতে পারছে, রাইট, টিয়ার 2 বা স্কিল ওয়ার্কার যে রুটে, সেই রুটে। এটা গেল সেকেন্ড যে আপডেট সেটি। আর থার্ড আপডেটটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানবেন যে এখন তো কোভিডের কারণে অনেক দেশে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো কিন্তু সেভাবে ফুলি ওয়ার্ক করছে না। রাইট, যেমন ধরুন যে অনেক দেশে হয়তো অনলাইন অ্যাপ্লিকেশনটা করা যাচ্ছে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। জি, আবার দেখা যাচ্ছে কোথাও হয়তো বায়োমেট্রিক এনরোল করার যে অ্যারেঞ্জমেন্ট সেটি হয়তো পাওয়া যাচ্ছে না। তো এই জন্য হোম অফিস বলছে যে যদি কোনো একটা দেশে কোনো অ্যাপ্লিক্যান্ট তার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে না পারেন, যদি উনি বায়োমেট্রিক দিতে না পারেন, তাহলে কিন্তু উনি ওনার পার্শ্ববর্তী দেশে গিয়েও কিন্তু এটি উনি করতে পারবেন। আচ্ছা, এটা একটা খুব আমি বলবো যে অদ্ভুত এবং এটা খুব জেনারাস আমি বলবো ম্যানিউভার হোম অফিসের পক্ষ থেকে। এবং সে কিন্তু তার পাশের দেশ বা যে কোনো দেশে পৃথিবীর গিয়ে তার যেটা কনভেনিয়েন্ট হয় তার বায়োমেট্রিক্স এবং অ্যাপ্লিকেশনের ডকুমেন্টগুলো সাবমিট করতে পারছে। রাইট, এটা হচ্ছে থার্ড যে পয়েন্ট আপডেট। আর লাস্ট যেটি, সেটি হচ্ছে ধরেন যদি কোনো একটা দেশ থেকে অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসে কাউকে কোনো ভিসা দিয়ে দিল, তো ভিসা দেওয়ার পর কোভিড সিচুয়েশনের কারণে সে তখন ফ্লাই ওভার করে ইংল্যান্ডে আসতে পারছে না। এই ক্ষেত্রে হোম অফিস বলছে যদি কেউ চায় তাহলে কিন্তু সে রিপ্লেসমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে। রিপ্লেসমেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে তাকে নতুন করে 90 ডেজের ভিসা দেওয়া হবে। সো এইটা একটা ব্যাপার যে ধরেন ভিসা দেওয়ার পরও যদি কেউ আসতে না পারে, তাকে তো ভিসা দেওয়া হয় অল্প সময়ের জন্য, যে তুমি এর মধ্যে ইউকে তে চলে যাবা। তো যদি এর মধ্যে সে, আমাদের একটি কল আছে, কল হ্যাঁ শিওর, হ্যাঁ ঠিক আছে। সুপ্রিয় কলার, হ্যালো কলার, আপনি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আমার নাম আব্দুর রহমান, আমি বার্মিংহাম থেকে ফোন করছি। জি রহমান ভাই। জি, আমার প্রশ্ন হইল, আমি 19 এ চাইলাম কেস করছিলাম জানুয়ারিতে। আচ্ছা, তখন নেক্সট জানুয়ারিতে আমার 2 বছর হয়ে যাব, আর কোনো ইন্টারভিউ নিচ্ছে না। এখন আমার তো কার্ডের মেয়াদও যাইব, কেমন আমি কিতা করতে পারি? জি একটু হোল্ড করুন হ্যাঁ, ভাই। আপনার কি অ্যাপ্লিকেশন করার পর 2 বছর হয়ে গেল? জি, হয়ে যাবে জানুয়ারিতে। আপনার কি সাবস্টেন্টিভ ওই মানে সেকেন্ড যেটা বড় ইন্টারভিউ সেটাও হয়ে গেছে? জি না, এটা হইছে না। আচ্ছা, আর আপনাকে কি কাজের রাইট দেওয়া হয়েছিল? জি না, তো হইছে না। আমি অ্যাপ্লাই করছি 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেজাল্ট আইছে না। আচ্ছা, তাহলে আমি বলছি, আপনি শুনেন। হ্যাঁ, জি, তো আপনার জন্য ভাই যেটা, যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট যারা, তারা অ্যাপ্লিকেশন করার পরে যদি 1 বছরের মধ্যে কোনো আউটকাম না পান, তাহলে তারা কিন্তু হোম অফিসে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই কাজ কিন্তু সব কাজ না। হোম অফিসের শর্টেজ অকুপেশন লিস্টে যে কাজগুলোর বিবরণ দেওয়া আছে, শুধুমাত্র সেই কাজগুলোর জন্যই উনি এলিজেবল হবেন। এখানে একটা শুভঙ্করের ফাঁকিও আছে। এখন আপনি অ্যাপ্লিকেশন হয়তো করতে পারতেছেন, কিন্তু অ্যাপ্লিকেশন করলেই আপনাকে যে কাজের রাইট দিবে সেটাও কিন্তু না। হোম অফিস খুব কম ক্ষেত্রেই কিন্তু এ ধরনের কাজের রাইট দিয়ে থাকে, যদিও বলা আছে যে 1 বছরের বেশি পুরাতন হলে আপনি কাজের রাইটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি যেহেতু আপনার 3 মাস হয়ে গেছে, আপনি একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। তার উপর ভিত্তি করে যেটা আউটকাম হয়, যদি আপনাকে কাজের রাইট না দেয় তাহলে তো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, আর দিলে তো আপনি পেয়ে গেলেন। এখন আপনি ধৈর্য রাখুন, আশা করছি আপনার হয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ রহমান ভাই আপনার কলের জন্য। আমরা সাইম ভাই, আমরা আপডেট প্রসঙ্গে ফিরে যাব।
তার মধ্যে অ্যাজাইলেম এবং হচ্ছে ভিজিট রিলেটেড বেশ কিছু আমাদের ইমেল এসছে, যদিও বা এই ভাই রহমান ভাই যে প্রশ্নটি করলেন অ্যাজাইলেম রিলেটেড, অ্যাজাইলেম নিয়ে প্রচুর প্রশ্ন আছে। যদি সংক্ষেপে একটু বলেন যে অ্যাজাইলেমটা বর্তমান অ্যাজাইলেম সিকাররা কি ধরনের সিচুয়েশন ফেস করতে পারে, অথবা অ্যাজাইলেম সিকারদের জন্য কি আপডেটগুলো আছে? হ্যাঁ, অ্যাসাইলাম সিকারদের জন্য আসলে দুটো বড় আপডেট। হ্যাঁ, একটা আপডেট তো আমরা আসলে এর আগেও সম্ভবত খানিকটা টাচ করেছি, কিন্তু আমরা হয়তো পুরোপুরি বলতে পারিনি। সেই আপডেটটা হচ্ছে এই ভাই যে ফোনটি করলেন একটু আগে, কাজের রাইটের বিষয়। জি, তো কাজের রাইটের বিষয়ে রিসেন্টলি একটা কেস আসছে, সেটা হচ্ছে আপনার হাইকোর্ট থেকে। এই কেসটা হচ্ছে যে কসোভো নামে একটা কেস। এইটার কেসটা যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলি, জেনারেলি হোম অফিসে যেটা করে যে অ্যাজাইলাম সিক করার পরে জি, যদি কেউ দেখাতে পারে যে তার 1 বছরের মধ্যে কোনো আউটকাম আসে নাই, জি, তাহলে কিন্তু সে কাজের রাইটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। আর কাজের রাইটে কিন্তু সেখানে তাকে দেওয়া হবে যেগুলো শর্টেজ অকুপেশন লিস্টে যদি আছে। কাজের রাইটের জন্য করতে পারে, যদি অ্যাজাইলেম তার গ্রান্টেড না হয়, যদি 1 বছরের মধ্যে রাইট, যদি তার কোনো অ্যাপ্লিকেশন, যে প্রশ্নটি একটু আগে আমাদের একটু আগে ভাই করলেন, হ্যাঁ, সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছিল এই আইজি কসোভোকে, যেটা এই মাসে রায় আসলো আপনার হাইকোর্ট থেকে। তো সেখানে বলা হচ্ছে যে এইটা আসলে মানে এই যে পলিসি হোম অফিসের, এটা আসলে কোনো ফেয়ার পলিসি না। তারা বলছে যে অনেক সময় অনেক অ্যাসাইলাম সিকারদের অনেক রকমের সিচুয়েশন থাকে, সেগুলাকে বলা হচ্ছে যে কনসিডার করার জন্য, কনসিডার করে সেটাকে হোম অফিসের ডিসক্রিপশনটা ইউজ করার জন্য এই কেসে কিন্তু বলা হয়েছে। রাইট, আমাদের একটি কল আছে, আমরা কল নিয়ে পরে ফিরে আসছি। যে কলার, আপনি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি ছিল যে এখন যে ওয়ার্ক পারমিট বা প্রসেসিং হবে। জি সিস্টার, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আপনি একটু ভলিউম কমিয়ে তারপরে কথা বলুন, টিভি ভলিউম কমিয়ে। জি, আমি সালমা বলছি। এই যে ওয়ার্ক পারমিট প্রসেসিংটা, এটা কতদিন থাকবে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ? একটু হোল্ড করুন, কিছু জানার থাকতে পারে, একটু হোল্ড করুন। জি, আপনি জানতে চাচ্ছেন যে ওয়ার্ক পারমিট প্রসেস করতে কি রকম সময় লাগবে? যে কতদিন নির্দিষ্ট সময় থাকবে? আচ্ছা, এটা কি ইংল্যান্ড থেকে নাকি ইউকে থেকে নাকি ইউকের বাইরে থেকে? যে ইংল্যান্ড থেকে, যদি বাংলাদেশ থেকে কোনো লোক আনা হয়। যদি বাংলাদেশ থেকে কেউ অ্যাপ্লিকেশন করে, তাহলে এটার প্রসেসে কেমন সময় লাগবে, এই তো আপনার প্রশ্ন? যে নির্দিষ্ট কত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এতটুকু? আচ্ছা, হ্যাঁ, আমি বলতেছি, আপনি শুনেন। হ্যাঁ, সো আপনার যেই ভদ্রলোক আপনার পরিচিত বাংলাদেশ থেকে এদেশে ওয়ার্ক পারমিটে আসবে বা স্কিল ওয়ার্কে আসবে, তাকে প্রথম যে কাজটি করতে হবে, তাকে এই দেশের এমন একজন এমপ্লয়ার যে হোম অফিসের সাথে লাইসেন্স করা আছে, ওরকম একজন এমপ্লয়ারের কাছ থেকে তাকে কনফার্মেশন অফ স্পন্সরশিপ কস্ট নিতে হবে। তো সেটি পাওয়ার পরে তার আরও কিছু আপনার কন্ডিশন পূরণ করতে হবে। একটা হচ্ছে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট, তাকে সেখানে B1 যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, IELTS ইকুইভ্যালেন্ট 4.5, সেই স্কোর তাকে করা লাগবে। আর হচ্ছে যেই কাজের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে সে দেশে আসছে বা আসবে, সেই কাজে তাকে তার এডুকেশন, তার স্কিল এবং তার এক্সপিরিয়েন্স শো করতে হবে। তো এগুলা সব কিছু করার পরে যদি সে ভিসার জন্য দাঁড়ায়, ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট করে দেয়, সাবমিট করার পর থেকে 1.5 মাসের মধ্যে এটা হয়ে যায়, 1.5-2 মাসের মধ্যেই ওখান থেকে যদি ভিসা গ্রান্ট হয়, তারপর তো এখানে সে চলে এসে তার কাজ শুরু করে দিতে পারবে। এই হলো আপনার আনসার। হ্যাঁ, ধন্যবাদ সিস্টার কলের জন্য। আমরা পরবর্তী প্রসঙ্গে চলে যাই, যে প্রসঙ্গে আমরা ছিলাম, অ্যাজাইলামের বিষয়ে বলছিলেন বর্তমান আপডেট। হ্যাঁ, যেটা বলছিলাম, বিশেষ করে কাজের রাইটের যে প্রশ্নটি, যেটি আমাদের এক কলারও করলেন। তো এই কেসে এসে আইজি কসোভো যে কেসটা এই মাসে সিদ্ধান্ত হলো, এই কেসে কিন্তু হাইকোর্ট খুব সিরিয়াসলি সেখানে বললো যে হোম অফিসকে বললো, তোমরা যে পলিসিটা করছো, 1 বছর পরে একজন অ্যাসাইলাম সিকারকে তুমি কাজের রাইটের অ্যাপ্লিকেশন করতে দিচ্ছ, এই পলিসিটা ইনহেরেন্টলি এটা আসলে ফেয়ার না। আচ্ছা, কারণ একটা মানুষের এক রকম একটা সিচুয়েশন থাকে। অ্যাসাইলাম যে ক্লেম করছে তার নানা রকম সারাউন্ডিং সার্কামস্টেন্স থাকে, সেটাকে আস্থায় নিয়ে
ডিসক্রিপশনটাকে ইউজ করার জন্য এখানে বলা হয়েছে। ফর এক্সাম্পল, এই কেসে অ্যাসাইলাম যে সিক করছিল আইজি কসোভো কেসে, সে ছিল ট্রাফিকিং এর শিকার। আচ্ছা, তাকে মানব চোরাচালানের Human trafficking। লোকেরা তাকে নিয়ে আসছিল এদেশে। তো সে খুব মানবেতর জীবনযাপন করছিল। তখন হোম অফিসকে বলা হলো যে এই পার্সনের ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স কিন্তু একটু এক্সেপশনাল, অতএব এটাকে কিন্তু আমাদের আস্থায় নেওয়া লাগবে। আস্থায় নিয়ে দরকার পড়ে তো তাকে 1 বছর আগে দেওয়া লাগবে, অথবা যদি এমন হয় যে শুধুমাত্র শর্টেজ অকুপেশন লিস্ট না, তার বাইরেও তাকে কাজ করতে তুমি দিবে। এটা হোম অফিসকে আপনার ডাইরেক্ট করছে হাইকোর্ট এই আইজি কসোভো কেসে। সো এই কেসটা আমি মনে করবো খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা অ্যাসাইলামের ক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা ফিরে আসবো ব্যারিস্টার সাইম ভাই। আমরা যাচ্ছি সংক্ষিপ্ত একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন ল অ্যান্ড লাইফের। যাচ্ছি সংক্ষিপ্ত একটি বিরতিতে, ফিরে আসছি শীঘ্রই। Having a seriously ill child in hospital feels like drowning. I just felt like I had to be with him, close to him as much as possible. The house meant that we could be together, we could be close to each other, and it became our home. From my family to yours, thank you. Seven Up Free, a tasty twist of lemon and lime free of sugar. All right, everyone, I want to address the elephant in the room. No, not you, Lola. The tea. We're all switching to PG Tips now. Why? Good question, Monkey. These tea bags are biodegradable, while some still use plastic. I know, I would be speechless too. But we can change this. All of us, even you. PG Tips it is. Better. It's out there. But you've got to chase it down. Time to cut the rope. Get stuck in. Turn him into him. Learning things my teachers couldn't teach. Reaching heights I never thought I'd reach. I'm part of a crew now. Never alone. From nowhere to everywhere. I left a small town and turned it around. I was born in Blythe, but I was made in the Royal Navy. You came to slay this Peloton. Get a little savage with it. Thrusters till the beat drops. You got this. Yes to you, Claire from Brighton. Core tight, Peloton. Say it with me, I crushed that. At home motivation, anytime you want it. Voltarol is a powerful anti-inflammatory that targets the source of pain and provides all-day pain relief. Now with new flip-top cap, Voltarol, the joy of movement. Your NHS repeat prescription is just a tap away. With the Co-op Health app, you can securely order your prescription online and have it delivered to your home. We'll notify you when your prescription has been approved by your GP and when it's on its way. Register online today or download the Co-op Health app. Co-op, it's what we do. বাংলাদেশিদের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশে সুপরিচিত ইমরান ট্রাভেলস। দীর্ঘ 25 বছর ধরে কমিউনিটিতে ট্রাভেল সেবা দিয়ে আসছি আমরা। পরপর 5 বার বিমানের সেরা সেলস এজেন্ট নির্বাচিত হয়েছি। আমরা বিমান ছাড়াও এমিরেটস, কাতার, সৌদি এবং টার্কিশ এয়ারলাইন্সের অন্যতম এজেন্ট। কম খরচে দেশ ভ্রমণে বিশ্বস্ততার প্রতীক ইমরান ট্রাভেলস। টেলিফোন নম্বর 0207 375 0800। আর আমি হলাম মালিক আফসারি। তুই না এখন মুখ খুললেই আমি মাইন। আর এতক্ষণ ধরে হুমকি দামকে 3 পাত্তি খেলার পরেও
আমার জীবনের সবচেয়ে বড় টেনশন। মাইনকার চিপে দেখুন একদম ফ্রি, যখন তখন যেখানে সেখানে, শুধুমাত্র জি5 এ। এখনই ডাউনলোড করুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত ল অ্যান্ড লাইফে, এবং আপনাদের সাথে আছেন নুরাব স্যার, এবং আমাদের সাথে আপনাদের প্রশ্ন এবং মতামতের সাথে যুক্ত আছেন অত্যন্ত সুপরিচিত ব্যারিস্টার সায়েম খন্দকার। ব্যারিস্টার সায়েম ভাই, আমরা ফিরে যাব আবার প্রসঙ্গে, যে প্রসঙ্গে আলোচনা চলছিল, বিশেষ করে অ্যাজাইলেম রিলেটেড আপডেটগুলো আপনি বলছিলেন এবং কারেন্ট আপডেটগুলো আপনি বলছিলেন। সুতরাং আমরা অ্যাজাইলেমের আর কি কি আপডেটস আছে যেগুলো এই মুহূর্তে আমাদের যারা ফোন করছেন অথবা আমাদের ভাই বোনদের জানা প্রয়োজন? এখানে এই আপডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম যে আইজি কসোভো কেস। এখানে যেটা বলা হলো যে হোম অফিসের কাছে এখন অ্যাসাইলাম সিকাররা যদি 1 বছরের বেশি সময় ধরে তার অ্যাসাইলামটা ঝুলে থাকে, তাহলে কিন্তু সে কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখন কাজটা শুধুমাত্র শর্টেজ অকুপেশন লিস্টে না, তার বাইরেও কিন্তু যদি কাজ থাকে সেটাও সে করতে পারবে। বাট এখানে যেটা বলা হচ্ছে যে বিষয়টা কিন্তু আবার এত সহজ না। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সটাকে কনসিডার করার জন্য। আমাদের একটি কল আছে, আমরা কলটা নিয়ে ফিরে আসছি। জি হ্যালো, কলার নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি তানভীর ভাই বলুন। জি তানভীর ভাই, আপনার কথাটা ভেঙে ভেঙে আসছে, আপনি একটু কলটা কেটে আবার ফোন করুন প্লিজ, অথবা টিভি ভলিউমটা কমিয়ে কথা বলুন। ধন্যবাদ। আমরা মনে হয় কলারকে হারিয়ে ফেলেছি, দুঃখিত। জি, আমরা যে প্রসঙ্গে ছিলাম। হ্যাঁ, তো এখন ঘুরে ফিরে কিন্তু কথা সেটাই আসছে যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সটাকে আপনার কনসিডার করে হোম অফিসকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের ডিসক্রিপশনটা এখানে ইউজ করো। সো এখন বিষয়টাকে একটু ব্রডার করা হয়েছে পার্সপেক্টিভ থেকে দেখছি। সো এইটা এখন আমাদের যে সমস্ত অ্যাপ্লিকেন্টরা আছেন, অ্যাসাইলাম সিকাররা আছেন, তারা হয়তো হোম অফিসে এখন তাদের নিজস্ব সার্কামস্টেন্সটাকে এক্সপ্লেইন করে আপনার অ্যাপ্লিকেশন করলে সেখানে একটা পজিটিভ আউটকাম পাওয়ার সুযোগ আছে। এটা গেল একটা। সেকেন্ড যেটা আমরা বলেছিলাম গত এপিসোডেও, যেটা আমরা আবারও বলি, সেটা হচ্ছে নতুন যে একটি এখন পলিসি অফিস, সেটি হচ্ছে যে যদি কোনো একজন অ্যাসাইলাম সিকার একটা কোনো সেফ কান্ট্রি পাড়ি দিয়ে দেশে আসে, রাইট, তাহলে কিন্তু বলা হবে যে তুমি তোমার সেই কান্ট্রিতে আগে যাও যেখানে তুমি প্রথম পা রেখেছিলে তোমার দেশের বাইরে। যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন ধরুন যদি কোনো সিরিয়ান রিফিউজি সে যদি জার্মানিতে প্রথম আসে, তারপর যদি সেটা ক্রস করে সে ইউকেতে আসে, তখন তাকে বলা হবে যে তুমি প্রথম যে তোমার সেফ কান্ট্রি সেখানে যাও, প্রথম সেফ কান্ট্রি সেখান থেকে। আমরা ফিরে আসছি প্রসঙ্গে। জি হ্যালো কলার, আপনি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি 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 তানভীর ভাই বলেন প্রশ্নটি। জি জি এখন ইটালিয়ান পাসপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে কেউ মামলা আনতে চাইলে পারবে কিনা, এবং আমরা শুনতেছি যে 6 মাস পর্যন্ত স্টেশন আছে, এটা কতটুকু সঠিক এটাই জানতে চাই। একটু হোল্ড করুন প্লিজ। হ্যাঁ, না আমি আপনার প্রশ্ন বুঝেছি, আমি উত্তর দিচ্ছি, আপনি শুনুন। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ আমি আপনার প্রশ্ন পুরোপুরি বুঝতে পেরেছি, আমি আপনার উত্তর দিচ্ছি, আপনি শুনুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ইউরোপিয়ান নাগরিক হিসাবে যারা আপনারা আছেন, আপনারা অনেক বেশি সুবিধাপ্রাপ্ত। একজন ব্রিটিশ সিটিজেনের জন্য কিন্তু মা বাবা তার ক্লোজ ফ্যামিলি মেম্বার না, কিন্তু আপনাদের জন্য মা বাবা হচ্ছে ক্লোজ ফ্যামিলি মেম্বার। অতএব আপনাদের জন্য মা বাবা আনাটা কিন্তু অনেক সহজ। শুধুমাত্র যদি আপনি দেখান যে আপনার ডিপেন্ডেন্সি আছে মা বাবার আপনার প্রতি, আপনি এখান থেকে টাকা পয়সা পাঠান, সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করলে যদি আপনি দেখাতে পারেন যে আপনি এখানে কাজ করতেছেন এবং ট্রিটি রাইট যেটা সেটা এক্সারসাইজ করছেন, তাহলে আপনার জন্য কিন্তু মা বাবা আনাটা খুবই সহজ। এখন প্রশ্ন হচ্ছে যেটা আপনি বললেন যে 31 ডিসেম্বরের পরে কি হবে।
এখানে 31 ডিসেম্বরের মধ্যে যারা এদেশে এসে ঢুকবেন, যে সমস্ত ইন্ডিয়ান সিটিজেনরা, তাদের জন্য কিন্তু গ্রেস পিরিয়ড দেওয়া আছে 30শে জুন পর্যন্ত। তারা কিন্তু 30শে জুন পর্যন্ত তাদের এখানে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। কিন্তু যারা বাইরে থেকে আসবে তাদের জন্য কি হবে? এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলি, 31 ডিসেম্বরের পরে কিন্তু ইউরোপিয়ান সিটিজেনরা বাবা মা, তারপরে হচ্ছে যে তার স্ত্রী এবং তার ছেলে মেয়ের বাইরে তার যে ডিস্ট্যান্ট ফ্যামিলি মেম্বার, এদের কাউকে আর আনতে পারবে না। এটা খুবই স্পষ্ট করে বলা হয়েছে। কিন্তু বাবা মা সহ যারা ক্লোজ ফ্যামিলি মেম্বার, তাদের ক্ষেত্রে হোম অফিসের গাইডেন্সটা পরিষ্কার না। বলা হচ্ছে যে তারা আসতে পারবে, কিন্তু তারা কিভাবে আসতে পারবে? তারা কি আসলে ইউরোপিয়ান রাইট এক্সারসাইজ করে আসবে, নাকি তখনকার যেই ল থাকবে 18,600 পাউন্ড দেখিয়ে আসবে? এটি কিন্তু পরিষ্কার না। এটা আমরা জানুয়ারির 1 তারিখের পরেই আসলে হোম অফিস থেকে আরও ক্লিয়ার গাইডেন্স পাবো। ধন্যবাদ। ধন্যবাদ তানভীর ভাই। জি, আমরা পূর্বের প্রসঙ্গে ফিরে যাই। ব্যারিস্টার সাইম ভাই। জি হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে যদি কোনো একজন অ্যাসাইলাম সিকার কোনো একটা সেফ কান্ট্রি পার হয়ে এখানে প্রথম যে কান্ট্রিতে আসবে সেখানে বলা হবে তুমি সেখানে গিয়ে সেখান থেকে তুমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা করো। সো এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আপডেট, কারণ আমাদের অনেক অ্যাসাইলাম সিকার যারা, তারা কিন্তু অনেক পথ পাড়ি দিয়ে এদেশে আসেন। তারা যদি ইউকে যদি তার 3rd 4th ডেস্টিনেশন হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু ব্যাক টু 1-এ যেতে হচ্ছে। হ্যাঁ, তার প্রথম যে সেফ কান্ট্রিতে সে পা রেখেছিল সেখানে তাকে ফেরত যাওয়া লাগছে। সো এই হলো অ্যাসাইলাম সিকারদের জন্য। আর মানে সেক্ষেত্রে তারা ইউকেতে যতই স্ট্রংলি অ্যাপ্লাই করুক, হ্যাঁ, সেটা মনে হয় না খুব বেশি কার্যকর না। তখন তাকে বলা হবে যে তুমি যেখানে প্রথম সেফ কান্ট্রি, যেখানে সে প্রথম পা রাখলো, সেখানে গিয়ে তাকে অ্যাসাইলাম সিক করতে বলা হবে। রাইট। সো এইটা একটা খুব হার্শ যদিও পলিসি, বাট এইটা অফিসের নতুন পলিসি, এটা আমাদের এখন কমপ্লাই করা লাগবে। আর অ্যাসাইলামের ক্ষেত্রে ওভারঅল যে জিনিসটা হয়, আমি যেটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখি যে আমাদের মানুষদের মানে অর্গানাইজড ওয়েতে অ্যাপ্লিকেশনটা করা হয় না। ধরুন তার বাংলাদেশে অনেক ধরনের সমস্যা আছে, পলিটিক্যাল যদি অ্যাসাইলাম হয়, কিন্তু যখন ইনি বাংলাদেশে আসে, যখন উনি ইংল্যান্ডে আসেন, তখন কিন্তু উনি ওনার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলোর যে ডকুমেন্ট বা এভিডেন্স ছিল সেগুলো উনি নিয়ে আসেন না। সো এখানে এই দেশে হচ্ছে যে আপনার যতই রিয়েল প্রবলেম থাকুক, যদি আসলে আপনি এভিডেন্স বা ডকুমেন্টস না দিয়ে সেটাকে জাস্টিফাই করতে না পারেন, তাহলে কিন্তু এদেশে হবে না, সেটি আমরা সবাই জানি। সো এই জিনিসটা আমরা আজকের অনুষ্ঠান থেকে বলবো আমাদের দর্শকরা যেন এই ব্যাপারে সচেতন থাকেন, যেন ওনারা সব ধরনের ওনাদের যা যা হয়েছে, যেমন ধরুন এভিডেন্স এবং ডকুমেন্টসগুলো যেন কালেকশন করে রাখেন। এবং ধরুন যে একজন মানুষ যিনি পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করেন, যিনি যদি সত্যিকার উনি পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করেন, তাহলে তো তার অনেক ধরনের প্রুফ থাকবে। যেমন ধরুন সে যেই পলিটিক্যাল পার্টি করছে, সেই পার্টির তার যে মিছিল মিটিং করছে সেগুলোর ছবি থাকবে। তারপর ধরেন যদি আন্দোলন করতে গিয়ে তার নামে মামলা হয়, সেগুলোর তার ফাইল থাকবে। তারপর ধরুন যদি তার বাড়িতে কখনো আক্রমণ হয়, সেগুলার যদি কোনো তার খবর আসে, সেগুলার রিপোর্ট থাকবে। যদি সে হাসপাতালে আহত হয়ে চিকিৎসা নেয়, তার কোনো আপনার সেগুলার রিপোর্ট থাকবে। সো যত রিপোর্ট থাকে যেগুলা রিয়েল, যেগুলা সত্যিকারের, সেগুলো তারা যেন এখানে নিয়ে আসেন। কারণ দিনের শেষে কিন্তু আপনাকে ওই এভিডেন্স দিয়ে প্রুভ করা লাগছে যে আপনি আসলে নিগ্রহের শিকার রাজনৈতিক কারণে। এভিডেন্স এবং ডকুমেন্টস ছাড়া তো আসলে প্রুফ করাটা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, তার সত্য হয়তোবা জেনুইন কেস, রিয়েল কেস, কিন্তু ল্যাক অফ এভিডেন্সের কারণে কিন্তু অনেক সময় তারা সুবিচারটা নাও পেতে পায়নি। হ্যাঁ, পায় না। আরেকটা যেটা আমি বলি যে বাংলাদেশ থেকে অনেকে এগুলোকে আপনার ওই বাংলা যে সমস্ত এভিডেন্স সেগুলোকে ইংরেজি করিয়ে নিয়ে আসেন। তো আমরা যেটা বলতে চাই যে আপনি আপনার যেগুলো রিয়েল এভিডেন্স, যেগুলো জেনুইন এভিডেন্স, সেগুলো নিয়ে আপনি দেশে চলে আসেন। আসার পরে আপনি এখানে একজন সার্টিফাইড ট্রান্সলেটর দিয়ে যদি করান, সেটা কিন্তু আর একটু বেটার। আর যদি অ্যাসাইলাম কেউ আসলে সিক করতে চায়, তাহলে কিন্তু তার উচিত হবে যে সে যেন এয়ারপোর্টে এসে অ্যাসাইলাম সিক করে। আচ্ছা, আমাদের যে সমস্যা ফার্স্ট এন্ট্রান্স সময় যেন, হ্যাঁ, কিন্তু আমাদের যে সমস্যাটা হয়, আমাদের অনেক মানুষরা যেটি করেন যে অ্যাসাইলাম সিক করেন একবারের শেষ পর্যায়ে, যখন তার ভিসা টিসা রিফিউজ হয়, তখন কিন্তু এটাকে হোম অফিস এক ধরনের ক্রেডিবিলিটি, তার বিশ্বাসযোগ্যতার
প্রশ্ন তখন তোলে যে এই ভদ্রলোক যদি সত্যিকার অর্থেই রাজনৈতিক নিগ্রহের শিকার হতো তাহলে সে প্রথম কেন করলো না? তখন কিন্তু এটাকে আমরা বলি আর্টিকেল 8 সেকশন 8 ক্রেডিবিলিটি, যে প্রথম স্টেজে কেন সে অ্যাপ্লিকেশনটা করেনি, তার মানে তার এখানে বিশ্বাসযোগ্যতার প্রশ্নে সে আসলে কিছুটা পিছায়। সো এগুলো কিন্তু তার বিপক্ষে যায়। রাইট। তো এই জিনিসগুলো যদি আমাদের দর্শক যারা আছেন, যারা সত্যিকার জেনুইন যারা অ্যাসাইলাম সিকার, তারা যদি মাথায় রাখেন যে সব কিছুর প্রপার এভিডেন্স এবং প্রথম স্টেজে সেই আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা করা, দেরি না করে। আরেকটা যেটা হচ্ছে যে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো প্রিজার্ভ করা। হ্যাঁ, তারপরে যদি উনি এখানে সেগুলোকে ট্রান্সলেট করেন, সেটা কিন্তু ওনার জন্য আমি বলবো যে পজিটিভ আউটকাম দেবে। রাইট। আর আরেকটা যেটা হচ্ছে যে এই দেশে আসার পরও ওনার যে পলিটিক্যাল বিলিফ, ওনার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, সেগুলো যদি উনি কন্টিনিউ করেন এবং যেন সেগুলোরও উনি এভিডেন্স রাখেন। কারণ এইটাও অনেক সময় একটা পজিটিভ তার জন্য হয় যে সে যে পলিটিক্যাল বিশ্বাস ধারণ করত, যার কারণে সে তার নিজের দেশ থেকে নিগৃহীত হয়ে দেশে আসলো, এখানে এসেও সে তার সে পলিটিক্যাল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর দ্বারা কিন্তু প্রমাণিত হয় যে সে আসলে জেনুইন একজন ব্যক্তি। তো সেটাও আমরা বলবো যারা করতে চান তারা যেন এই অ্যাক্টিভিটিস গুলাকে যেন তারা একটা এভিডেন্স আকারে হোম অফিসকে প্রেজেন্ট করতে পারেন। রাইট। এই হচ্ছে আমাদের মানে বিষয়ে আপডেটগুলো না খুবই গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার সাইম ভাই, আমার মনে হয় যে প্রস্তুতিমূলক বিষয়গুলো আছে, কারণ হচ্ছে যে ল তো আসলে অনেকটা এভিডেন্স ডকুমেন্টসের উপরে জাজমেন্টগুলো বেসিস করে। সেই জন্য আমাদের দর্শকদের একটু সচেতন হওয়া প্রয়োজন যে ওনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস এবং এভিডেন্স লাগবে সেগুলো যদি ওনারা প্রিপেয়ার করতে পারে, আমাদের আইনজীবীরাও সঠিক সহযোগিতা দিতে পারবেন। আমাদের একটি প্রশ্ন আছে, কল আছে, আমরা কলটা নিই। হ্যালো কলার, আপনি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো জি, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আহমদ ভাই। আহমদ ভাই বলুন আপনার প্রশ্নটি। আমার প্রশ্ন হইল ভাই, আমি 7 ইয়ার্সের রুলে আমরা ফ্যামিলি একটা অ্যাপ্লিকেশন মাসলাম। জি। আমরা মনে করো অ্যাপ্লিকেশন অনলাইন করার পরে একটা টেক্সট মেসেজ দিতে যে তারা ফাইলটা করি। আচ্ছা। এরপরে আমার সলিসিটারে আরো এক সপ্তাহ বাদে আমরা ওইটা কোনো ডকুমেন্ট নিতে নাইনি, ওইটা আরো একটা ইমেল আইছে যে তারা ডকুমেন্ট হয়েছে, তারা সাইন করতেও দিতাম। আচ্ছা। ভাই আই 3 মাস হয়ে গেছে, আবার আমরা ডকুমেন্ট নেই না। আমি জানতাম ইলা এফএলআর ইলা জানাইনি না, লগে লগে তারা ডকুমেন্ট নিয়ে গিয়ে। আচ্ছা, একটু হোল্ড করুন প্লিজ। হ্যাঁ, আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি দর্শক, আপনি শুনুন আমি বলছি। জি, তো আপনার যে বিষয়টা, আপনি বাচ্চার 7 ইয়ার্স গ্রাউন্ডস অ্যাপ্লিকেশন করেছেন। এখন এই অ্যাপ্লিকেশনগুলো করার পরে এখন যেটা হয়, যেহেতু কোভিডের সিচুয়েশন, ওদের যে অ্যাপয়েন্টমেন্ট সেটা দীর্ঘদিন বন্ধ ছিল, এ কারণে তারা এখন ইমেল করে তারা হয়তো বলে যে যদি আপনার আগের কোনো বায়োমেট্রিক দেওয়া থাকে তাহলে তারা আগের বায়োমেট্রিকটাই নিয়ে আপনাকে নতুন আর বায়োমেট্রিক তখন বলে যে আর দেওয়া লাগবে না, অথবা তারা বলে যে অ্যাপয়েন্টমেন্টে এসে আপনার বায়োমেট্রিক দিতে এবং ডকুমেন্টগুলোকে ওখানে স্ক্যান করার জন্য। সো আমার মনে হয় যে আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলেন এবং সবসময় খোঁজখবর রাখেন। একটুখানি দেরি হচ্ছে, এটা আসলে পুরো বিশ্ব পরিস্থিতির কারণে, কোভিডের কারণে। সো এটা ধৈর্য এখন আমাদের রাখতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ আহমদ ভাই আপনার কলের জন্য। ব্যারিস্টার সাইম ভাই, আমাদের ইমেলে বেশ কিছু প্রশ্ন এসছে, আমরা কি দু একটি প্রশ্ন নিয়ে নিতে পারি? ব্রেকে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। সো আচ্ছা, আমরা ঠিক আছে, তাহলে আমরা ইমেল প্রশ্ন নিয়ে নিই, তারপরে হয়তো ব্রেকে চলে যাব। একজন প্রশ্ন করেছেন যে উনি আইএলআর নিয়ে বাংলাদেশে গেছেন, এখন 4 মাস সেখানে স্টাক হয়ে আছেন ডিউ টু কোভিড সিচুয়েশন। এই সময় উনি যদি ফিরে আসেন তাহলে কি উনি 1 বছর সময়, 1 বছর আইএলআর পাওয়ার 1 বছর পরে যে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা যায়, সেক্ষেত্রে কি এই 4 মাস অতিবাহিত হলো, সেক্ষেত্রে কি 1 বছরের মাথায় উনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন কিনা? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা প্রশ্ন কি ব্রেকের পরে এসে আনসার করবো নাকি এখনই করতে পারি? হ্যাঁ, আমাদের সময় আছে হাতে। ব্রেকের পরে ইমেলে সময় থাকলে আমরা এখনই করতে পারি। ব্রেকে যেতে হবে এখন, আমরা ব্রেকের পরে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গেই থাকুন রয়্যাল লাইফের।
ওয়ার্ল্ড রেমিটে আমরা বুঝতে পারি যে যাত্রাটি কি, এটি কিভাবে মাঝে মাঝে একটু দূরত্ব নিতে পারে আমাদের একসাথে আরো কাছাকাছি আনার জন্য। আরো সংরক্ষণের উপায় সহ আপনি যখন আরো পাঠান, ওয়ার্ল্ড রেমিট এখানে আপনার জন্য, সুতরাং আপনি যেন তাদের জন্য থাকতে পারেন। Seven Up Free, a tasty twist of lemon and lime free of sugar. Having a seriously ill child in hospital feels like drowning. I just felt like I had to be with him, close to him as much as possible. The house meant that we could be together, we could be close to each other, and it became our home. From my family to yours, thank you. Alright everyone, I want to address the elephant in the room. No, not you, Lola. The tea. We're all switching to PD tips now. Why? Good question, Monkey. These tea bags are biodegradable, while some still use plastic. I know, I would be speechless too. But we can change this. All of us, even you. PD tips it is. Did you know that there are alternatives to pills when it comes to joint and back pain? Voltarol gel targets the source of pain and gets to work directly where it hurts. The powerful anti-inflammatory ingredient is retained in your joint tissue to provide all-day pain relief. Next time pain strikes, why not try Voltarol gel? The joy of movement. Your NHS repeat prescription is just a tap away. With the Co-op Health app, you can securely order your prescription online and have it delivered to your home. We'll notify you when your prescription has been approved by your GP and when it's on its way. Register online today or download the Co-op Health app. Co-op, it's what we do. You came to slay this Peloton. Get a little savage with it. Thrust this till the beat drops. You got this. Yes to you, Claire from Brighton. Core tight, Peloton. Say it with me, I crushed that. A women's place. I decided it was up to me where that was. And it was in the Navy. Yep, I... Yep, I built it. Said that I wanted the night. Get it. Told me you're coming, then I'm ready. Ship looking rocky, but I'm steady. Yep, I built it. Told me you're coming, then I'm ready. Ship looking rocky, but I'm steady. সুপ্রিয় দর্শক, স্বাগত আবারও ল অ্যান্ড লাইফে। আপনাদের সাথে রয়েছি নুরাব স্যার এবং আমাদের যে ইমেলে কিছু প্রশ্ন পাঠিয়েছেন সেই প্রশ্নগুলোর জবাবের জন্য আমরা চলে যাব আমাদের ব্যারিস্টার সাইম ভাইয়ের কাছে। সাইম ভাই, ইমেলে যে প্রশ্নটি ছিল বিরতির আগে, সেই প্রশ্নটি আয়েলার যেই ভাই পেলেন, সেই এখন বাংলাদেশে আসেন 4 মাসের জন্য এবং অতিবাহিত হওয়ার পর যদি ইউকেতে ব্যাক করেন 1 বছরের মধ্যে কি উনি অ্যাপ্লাই করতে পারবেন কিনা? হ্যাঁ, এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কারণ হচ্ছে যে এখানে কিন্তু ইনডিফিনিট লিভ হওয়ার পরে যখন কেউ সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করে তখন অ্যাবসেন্সটা একটা খুব ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস। সেখানে বলা হয় যে তার 90 দিনের বেশি 90 ডেজ সে আসলে বাইরে থাকতে পারবে না, ইউকে থেকে সে অ্যাবসেন্ট থাকতে পারবে না। কিন্তু এই কোভিড সিচুয়েশনের কারণে আমি বলছি এরপরে সেকেন্ড যে কথাটা বলা ওই গাইডেন্সের মধ্যে সেখানে বলা হচ্ছে যদি 90 থেকে 100 দিন হয়
আমাদের একটি কল আছে, তাহলে কিন্তু ডিসরিগার্ড করা হবে। হ্যাঁ শিওর, আমরা কলটা আমরা কলে এরপর আমরা ফিরে আসবো। জি জি, হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। জি কলার শুনতে পাচ্ছি, আপনি টিভি ভলিউম কমিয়ে নাম বলে। জি জি, ওয়ালাইকুম সালাম, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আমার নাম কুতুবউদ্দিন। জি কুতুব ভাই বলুন। প্রশ্ন বালিকা প্রদেশে। জি জি হ্যালো। জি আমরা শুনছি, আপনি বলুন। আমার একটা বাদে যারা পর্তুগাল থেকে আইছে। জি ও পর্তুগালের পাসপোর্ট আছে আর ওদের তো ইন্ডিপেন্ডেন্ট পাইছো। জি, তো তার মা বাবা আনতে পারবানি, তার ভাই বোন আনতে পারবানি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি? জি জি, আপনি টিভি ভলিউম, কুতুব ভাই আপনি টিভি ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। আপনি প্লিজ পরবর্তী প্রশ্নটি করুন। প্রথমটা পেয়ে গেছি আমরা। আর দুই নম্বর হইল, জি দুই নম্বর হইল আমার আচ্ছা, আমরা কলারকে মনে হয় হারিয়ে ফেলেছি, উনি যদি পরবর্তীতে সময় পান করবেন। কিন্তু প্রথম প্রশ্নটি কি সায়েম ভাই ক্লিয়ার? প্রথম প্রশ্নটি আমরা পেয়েছি এই কলারের। উনি ওনার ভাতিজা পর্তুগালের সিটিজেন, ইউকেতে ইনডিফিনিট লিভ টু রিমেইন আছে। এখন উনি কোন বাবা মা এবং বাবা মাকে আনতে পারবেন কি, ডিস্টেন্ট রিলেটিভকে আনতে পারবে কিনা? জি, তারা অবশ্যই। আরেকটি কল আছে, আমরা কি এই কলটি নিয়ে নেই? দুটো প্রশ্নের একসাথে উত্তর। ঠিক আছে। জি হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল কাদের। জি কাদের ভাই, সংক্ষেপে প্রশ্নটি করুন। আমার একটা প্রশ্ন আছে ভাই, আমি আমার বাইরে গেছিলাম জানতাম আসলাম। জি, আমি চিন্তা করলাম আমার বাইরে লোক আমার এই বই বাইরে লোক বই না যে বিকেলে না যাই। আপনি প্রশ্নটি আরেকটু স্লো, আরেকবার রিপিট করুন প্লিজ। যে আমার বাইরে লোক স্টুডেন্ট ভিসা ডিপেন্ডেন্ট সিস্টার বোন হারাই যায়। আপনার ভাইয়ের সাথে ডিপেন্ডেন্ট হিসেবে সিস্টার বোন হারাই যায়। সাইম ভাই, আপনার ভাই কি করেন? ও লেখাপড়া করে, স্টুডেন্ট ভিসা দিয়ে আনতে আপনার। উনি স্টুডেন্ট বিষয়ে এদেশে আছে, তো ওনাকে আপনি কি করতে চান? না ওরা আসবে, উনি আসবে স্টুডেন্ট ভিসা। আচ্ছা, আসলে এরপর আপনি কি করতে চান? তো আমার বোন সিস্টার ডিপেন্ডেন্ট হারাতে পারবে তার সাথে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। জি ঠিক আছে, আপনার প্রশ্নের জবাব দিচ্ছে, ধন্যবাদ প্রশ্নের জন্য। জি হ্যাঁ, আমরা দুটো প্রশ্নই করে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে যে যারা ইউরোপিয়ান সিটিজেন আছেন তারা কিন্তু 31 ডিসেম্বরের আগে তাদের সমস্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তারা বাবা মাও আনতে পারবে, তাদের মানে এক্সটেন্ডেড যে ফ্যামিলি ভাই বোন তাদেরকেও আনতে পারবে। বাট সেই ক্ষেত্রে যে সমস্ত রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে। বাট 31 ডিসেম্বরের পরে কিন্তু তারা আসলে বাবা মা ছাড়া তাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার যেগুলো ভাই বোন ভাতিজা ভাতিজি সেটা কিন্তু আর আনতে পারবে না। সো এটা হলো প্রথম আমাদের কলারের জন্য। কুতুব ভাই যে প্রশ্নটি করলেন ওনার জন্য এই সাজেশন এটা। আর সেকেন্ড যে ভাই যেটা বললেন যে যদি কোনো একজন ওনার ভাই এদেশে যদি আসে স্টুডেন্ট ভিসায়, তাহলে কি সে ওই ভিসা থাকা অবস্থা তার বোনের ডিপেন্ডেন্ট হয়ে এখানে কোনোভাবে ভিসা নিয়ে থাকতে পারবে কিনা? রাইট। সো এইটা আসলে একটু মুশকিল, কারণ স্টুডেন্ট ভিসা যদি সে আসে, যদি সে এরপরে সুইচ করতে চায় তাহলে তাকে সুইচ করতে হবে একটা প্রপার রুটে। তাকে হয় দেখাতে হবে যে সে ওয়ার্ক পারমিটে গেছে অথবা কোনো ব্রিটিশ সিটিজেনকে বিয়ে করে সে স্পাউস হিসেবে গেছে। কিন্তু বোনের ডিপেন্ডেন্ট হিসাবে, ব্রিটিশ সিটিজেন বোনের ডিপেন্ডেন্ট হিসাবে আসলে সুইচ করাটা সম্ভব না স্টুডেন্ট ভিসা থেকে। হ্যাঁ, সে অ্যাপ্লিকেশন করতে পারবে হিউম্যান রাইটসের আন্ডারে, বলতে পারবে যে আমার বোনের জামাই দেশে আছে, তার উপর বেস করে বলতে পারবে যে আমার ফ্যামিলি রাইটস আর্টিকেল 8 এখানে ইনভলভ। বাট দিনের শেষে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো খুব বেশি আসলে গ্রান্টেড হয় না। রাইট, ধন্যবাদ সাইম ভাই, এবং আশা করি কুতুব ভাই এবং কাদের ভাই আপনারা সংক্ষিপ্ত গাইডলাইনটি পেয়ে গেছেন ব্যারিস্টার সাইম ভাইয়ের কাছ থেকে। ব্যারিস্টার সাইম ভাই, আমরা যে প্রসঙ্গে ছিলাম, ইমেলের যে প্রশ্নেতে ছিলাম, আইএলআর 4 মাস অতিবাহিত হয় ইউকে সিটিজেনশিপ। এখন প্রথম কথা হচ্ছে যে 90 ডেজের মধ্যে উনি আসতেন তাহলে তো কোনো প্রশ্নই নেই। রাইট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে যদি 90 থেকে 100 দিনের মধ্যে উনি যদি 100 ডেজের মধ্যেও ইন করে তাহলে কিন্তু ওই 10 ডেজটাকে ডিসরিগার্ড করা হবে। এমনকি কারণও দেখা হবে যে কি কারণে উনি দেরি করছে। আচ্ছা। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে 100 থেকে 180 দিন
মানে আপ টু 6 মান্থস পর্যন্ত উনি যদি দেরি করেন, তখন ওনার জাস্টিফাই করতে হবে যে ওনার দেরিটা কেন হলো, এটা কি কোনো একটা ভ্যালিড রিজন ছিল কিনা। যেহেতু আপনি বললেন যে আপনার যেই ভদ্রলোক ইমেল করেছেন, যিনি বলেছেন যে উনি কোভিড-19 কারণে ফ্লাইট পাচ্ছেন না, যদি এটা এভিডেন্স দিয়ে হোম অফিসকে বলা যায়, তাহলে আই হোপ যে এটাকে জাস্টিফাই করা যাবে। কারণ ওখানে হোম অফিসের গাইডেন্সে কিন্তু বলা আছে যে 100 থেকে 180 দিন যেখানে হবে, সেটা হোম অফিস ডিসরিগার্ড করবে আপন সিইং দ্য এভিডেন্স। তখন যদি বুঝতে পারে হোম অফিস যে এটা আসলে একটা জাস্টিফায়েবল এক্সকিউজ, তাহলে কিন্তু তখন সেটা তারা ডিসরিগার্ড করবে। রাইট, ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই। আমাদের একটি কল আছে, যে কলার, হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, যদি কেউ বিজনেস ভিসায় ওই দেশে আসতে চায়, দেশে বিজনেস আছে, ওই দেশে আসবে, আপনি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি নাম বলে সংক্ষেপে প্রশ্নটি আবার করুন। জি, আমার নাম আক্তার। জি, আমার প্রশ্নটা হলো, যদি কেউ বাংলাদেশ থেকে বিজনেস ভিসায় আসতে চায়, জি, বিজনেস ভিসায়, জি, তাহলে রুলটা কি আছে আমরা করে জানি? বিজনেস ভিসায়, যে একটু হোল্ড করুন। হ্যাঁ, ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনার প্রশ্ন। যদি কেউ বিজনেস ভিসা, যেটা আমি খুব মনে করতেছি যে আমাদের দর্শক হয়তো এটা রেফার করছেন যে স্কিল ওয়ার্কার বা ওয়ার্ক পারমিট ভিসা, যদি কেউ এখানে আসতে চায় তাহলে কীভাবে আসবে। তো এটার জন্য ওই ভদ্রলোক বাংলাদেশে বিজনেস করছে সেটা কিন্তু বড় প্রমাণ না। বড় কাজটা হচ্ছে যে এই দেশে একজন এমপ্লয়ার যিনি হোম অফিস কর্তৃক লাইসেন্স পাওয়া, সেই ধরনের একজন এমপ্লয়ারের কাছ থেকে একটা কনফার্মেশন অফ স্পন্সরশিপ কস নিতে হবে। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ B1 পরীক্ষাটা পাশ করতে হবে। তারপরে হচ্ছে যে যেই পোস্টের জন্য উনি আসবে সেটাতে ওনার এক্সপেরিয়েন্স লাগবে। এই হচ্ছে প্রিপারেশন। হ্যাঁ, ধন্যবাদ সিস্টার, আশা করি প্রশ্নের জবাবটি পেয়ে গেছেন। ব্যারিস্টার সাইম ভাই, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা কি দু একটি ইমেলের প্রশ্ন নিয়ে নেব? আমরা ইমেল বা ফোন যে কোনো কল নিতে পারি, অথবা আপডেটে, তারপরে আমরা আপডেটে চলে যাব। ভিজিট রিলেটেড প্রশ্ন আছে যে এই ডিউ টু কোভিড সিচুয়েশন, এই সময় এই রিলেটেড প্রশ্নই বেশি অবশ্য, যে প্যারেন্টসকে আনতে চায়, সেক্ষেত্রে কি কি প্রস্তুতি নেওয়া যেতে পারে? প্যারেন্টসকে আনবে ভিজিট ভিসা, এই তো। হ্যাঁ, এটার জন্য যেটা আমরা আগেও বলেছি, মূলত তিনটা জিনিস। একটা হচ্ছে যে উনি এই দেশে যে আসবেন, ওনার যে বিমান ভাড়া, উনি যে কয়দিন থাকবে, ওনার যে মেনটেনেন্স খরচ, এই সবগুলো ওনাকে অথবা যিনি এখান থেকে স্পন্সর হবেন তাকে বিয়ার করতে হবে। এবং বিয়ার করার জন্য তাকে কিন্তু উপযুক্ত কাগজপত্র দিয়ে প্রুভ করতে হবে যে তার কাছে সেই পরিমাণ টাকা আছে। আমরা ফিরে আসছি আবার এই প্রসঙ্গে একটি কল। হ্যাঁ, শিওর। জি, হ্যালো কলার, নাম বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শামসুল ইসলাম। জি, শামসুল ভাই। জানতে চাইছিলাম যে আমার আপা ইটালিয়ান। জি। যেমন আমার আপা ইটালিয়ান, কিন্তু ওখানে আইছে ইটালি পেনশন পায় আপা। আচ্ছা, ওই জায়গায় এটা ফ্রি সেটেলমেন্ট করিয়া এই দেশে গেছিল, প্রায় 1 বছরের মতো তাকে এখন আইছে আপা। তখন কি ওনার কিছু করা লাগবে বা দেশে গেলে আবার কতদিন টাকা যাইব? একটু হোল্ড করুন প্লিজ। হ্যাঁ, আপনার বাবা যদি প্রিসেটেলমেন্ট করে থাকেন, তাহলে ওনাদের জন্য ম্যাক্সিমাম ওনারা 6 মাস ইংল্যান্ডের বাইরে থাকতে পারবেন। যদি 6 মাসের বেশি ওনারা থাকেন, তাহলে কিন্তু ওনার যে স্ট্যাটাসটা আছে সেটা কিন্তু আর থাকবে না। ওনাকে আবার তখন নতুন করে অন্য রুটে এদেশে স্থায়ী হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ শামসুল ভাই আপনার কলের জন্য। জি, আমরা ব্যারিস্টার সাইম ভাই যে প্রসঙ্গে ছিলাম, যে ভিজিট ভিসায় যদি প্যারেন্টসকে আনতে হয়, সেটার যদি স্টেপ বাই স্টেপ আর একটু বলেন, কারণ এই সংক্রান্ত প্রশ্নই বেশি আসছে। হ্যাঁ, তো আমি যেটা প্রথম বললাম যে আপনার যে ফান্ড যেটা, সেটা শো করতে হবে স্পন্সর অথবা যিনি আসতেছেন তাকে। ওই ফান্ডে উনি দেখাবেন যে ওনার বিমান ভাড়া এবং থাকার খাওয়ার যে টাকা, সেটা ওনার কাছে যথেষ্ট পরিমাণে আছে। এবং ওনার যে এটা সেলফ হতে পারে অথবা স্পন্সর অথবা অ্যাপ্লিকেন্ট, যে কারো হতে পারে, কিন্তু ওনাকে আবার ওই সোর্সটা দেখাতে হবে, এটা যে আসলে জেনুইন একটা সোর্স, এটা যে ন্যাচারালি তার কাছে টাকাটা আছে, সেটা প্রুভ করা লাগবে। আর সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তাকে দেখাতে হবে যে তার ইন্টেনশন টু রিটার্ন, তার নিজের দেশে ফেরত যাওয়ার তার ইচ্ছাটা আছে।
তো এইটা এখন আপনি বলতে পারেন যে কিভাবে দেখাবে একটা মানুষের ইচ্ছা, তার ইন্টেনশন আপনি কিভাবে প্রুভ করবেন। এটা প্রুভ করার জন্য দেখাতে হবে যে ভদ্রলোক এদেশে আসবে বা যে ভদ্র মহিলা, তার আসলে বাংলাদেশের শিকড়টা অনেক গভীরে প্রথিত। সে হয়তো কোনো একটা ভালো সিকিউর জব করে, বা তার কোনো ফ্যামিলি মেম্বাররা সেখানে আছেন, তার প্রপার্টি আছে, উনি সোশ্যালি সমাজের মধ্যে খুব বেশি এঙ্গেজড, উনি হয়তো কোনো একটা গভর্নমেন্ট কোনো একটা প্রতিষ্ঠানের উনি হয়তো দেখা যাচ্ছে গভর্নিং বডির মেম্বার, উনি চ্যারিটেবল ওয়ার্ক করেন। সেই সব ডকুমেন্ট দিয়ে কিন্তু দেখানো লাগে যে তার বাংলাদেশে তার যেই রুটটা এটা খুব সমূলে প্রথিত এবং ওনার বাংলাদেশে যাওয়ার জন্য যথেষ্ট ইনসেন্টিভ আছে। এই জিনিসগুলো কিন্তু তখন দেখানো লাগে। তো এগুলো হচ্ছে যে মূল মেইন প্রিপারেশন। হ্যাঁ, ভিজিট ভিসার জন্য। রাইট। আমরা ব্যারিস্টার সাইম ভাই, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা যদি আপডেট নিয়ে আপনি সংক্ষেপে 2 মিনিট কিছু বলেন, যে আমরা তো প্রায় ডিসেম্বরের 2020 প্রায় শেষ পর্যায়ে। সো নেক্সট জানুয়ারি থেকে আমাদের দর্শকরা বিশেষ করে ইমিগ্রেশনের কী কী আপডেটসগুলো তারা একটু সচেতন থাকা প্রয়োজন? হ্যাঁ, প্রথম যেটা হচ্ছে যে 31 ডিসেম্বরে তো আপনার কাটিং অফ পিরিয়ড ইউরোপিয়ান নাগরিকদের জন্য। এরপর তারা এখানে এসে কিন্তু তাদের আগের যে সুবিধা সেগুলো তারা পাচ্ছেন না। সো আমাদের সমস্ত দর্শককে আমরা বলবো যে আপনারা এই যে কাটিং অফ ডেট যেটা ডেডলাইন যেটা, সেটাকে আপনারা সবাই ফলো করবেন। এবং যদি আসলে আপনি দেশে এসে থাকতে চান ইউরোপিয়ান সিটিজেন, তাহলে আপনি অবশ্যই সেই সময়ের আগে চলে আসবেন, কারণ সময়টা কিন্তু আর খুব বেশি দিন নাই, আর মাত্র 4 দিন। এই তো, কিন্তু এই সময়টা তো আপনার এখন তো ফ্লাইট বন্ধ, সেক্ষেত্রে তো না, সেক্ষেত্রে নতুন কোনো হোম অফিসের মানে গ্রেস পিরিয়ড নাই, এখানে তো কোনো এক্সটেনশনের কোনো ব্যবস্থা নাই। যেহেতু এটা নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে, ইউকে যেহেতু এখান থেকে বের হওয়ার জন্য যথেষ্ট নোটিশ কিন্তু দেওয়া হয়েছে সবাইকে। যদি এর মধ্যে কেউ না আসে তাহলে তো এটার জন্য ইউকে গভর্নমেন্টকে বা হোম অফিসকে আমরা দায়ী করতে পারি না। এই ক্ষেত্রে কোনো ফার্দার এক্সটেনশন এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং মনে হয় না দেওয়া হবে, কারণ এটা আসলে অনেক দিন আগে থেকে এই টাইমটা ফিক্স করা। রাইট, এটাকে আর বেশি পেছানো হবে না এইটা। আর সেকেন্ডলি হচ্ছে যে ডিসেম্বর 1 তারিখ থেকে আপনার স্কিল ওয়ার্কারদের যে রুট, সেটিরও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো যে সমস্ত ভাইরা এই ভিসাগুলোতে অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই আমি বলবো যে আপনারা একজন প্রপার এমপ্লয়ার দেখে, যে এমপ্লয়ারের লাইসেন্স করা আছে, তাদেরকে অ্যাপ্রোচ করেন, তাদের কাছ থেকে কনফার্মেশন অফ স্পন্সরশিপটা নেন। আপনারা কোনো তৃতীয় পক্ষের কিন্তু কাছে যাবেন না, এটা আপনাদের জন্য বিপদেই বয়ে আনবে। সো আপনারা কেয়ারফুল থাকবেন এবং সবকিছু দেখে শুনে কাজ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাইম ভাই, আপনার মূল্যবান পরামর্শ এবং সময়ের জন্য। আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ল অ্যান্ড লাইফে। আশা করি আমাদের ব্যারিস্টার সাইম ভাই চেষ্টা করেছেন আপনাদের ফোন কলের উত্তর দিতে, এবং আপনাদের মতামত অবশ্যই পাঠাবেন। ইমেল করতে পারেন আয়ন স্টুডিও নাম্বারে, এবং ইমেইলে আমাদের আয়ন টেলিভিশন কর্তৃপক্ষ সবসময় এইসব ব্যাপারে, আইনি সহযোগিতার ব্যাপারে সবসময় কপারেশন দিয়ে থাকে। এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। Having a seriously ill child in hospital